হ্যালো হ্যালো হ্যালো। তো আজ থেকে আমরা স্টার্ট করব এবিটি এর সলিউশন ম্যাথের। প্রথম কথা হচ্ছে, সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হলো শর্ট কোশ্চেন। কারণ ব্রড যে কোশ্চেনগুলি থাকে সেগুলি কিন্তু প্রায় কমন পাওয়া যায়, কিন্তু যে শর্ট কোশ্চেন থাকে সেগুলো নিয়ে সবার বেশি একটু চিন্তা হয়। তো আমি চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে 36 নাম্বার 36 মার্কস যে শর্ট কোশ্চেন যে থাকে সেটার টোটাল আমরা এবিটি এর সলিউশন করব। তো তার মধ্যে প্রথমে যে পার্টটা থাকে সেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যেখানে কিনা 6টা কোশ্চেন থাকে। সেখান থেকে আমরা 6টা কোশ্চেন করব। তারপরে যেটা থাকে শূন্যস্থান পূরণ করো, যেখানে কিনা 5টা কোশ্চেন তোমাদের করতে হয় 6টা কোশ্চেনের মধ্যে। তারপর যেটা থাকে সত্য মিথ্যা লেখো, যেখানে কিনা 5টা তোমাদের অ্যাটেন্ড করতে হয় 6টার মধ্যে। তারপরে যেটা থাকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার প্রত্যেকটা মান 2 করে থাকে, এবং সেখানে কিন্তু তোমাদের টোটাল 12টা কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদের 10টা করতে হবে। এই নিয়ে টোটাল থাকে 36 মার্ক। এবং সব থেকে বেশি প্রবলেম কিন্তু এই জায়গাটাতেই হয়, কারণ ব্রড কোশ্চেন সেই বইয়ের ভিতর থেকেই আসে এবং সেগুলি প্রায় কমন পাওয়া যায়, কিন্তু এইগুলো অনেকটা কনসেপ্টের উপর ভিত্তি করে কোশ্চেনগুলি হয়। তো এইটাতে সামান্য একটু প্রবলেম হয়। তো আমি চেষ্টা করব যে এবিটি এর প্রায় 15 থেকে 20টা পেজ আমরা টোটাল সলভ করে দেব, যেখানে কিনা 36 মার্ক ক্যারি করবে। তো তোমরা ভিডিওটা পুরো অবধি দেখো এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। তো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোশ্চেন বলেছে, যদি কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত হবে? তো আমরা একটা ফর্মুলা জানি যে SI ইকুয়াল টু PRT/100, মানে সরল সুদের ক্ষেত্রে। এবার এই ক্ষেত্রে কি বলেছে, যদি কোনো মূলধন 10 বছরে, অর্থাৎ তোমাকে কিন্তু টাইম দেওয়া রয়েছে 10 বছর, যদি সুদে আসলে দ্বিগুণ হয়, অর্থাৎ প্রিন্সিপাল যদি আমি ধরে নিই x টাকা, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কিন্তু 2x টাকা, মানে কি ডবল হয়ে যাবে। তাহলে কি আমি এখান থেকে বলতে পারবো যে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট হবে 2x মাইনাস x, অর্থাৎ হচ্ছে x টাকা। তাহলে এবার আমি এই অঙ্কে টোটাল পুট করে দিই। তাহলে আমি এই SI এর জায়গায় লিখতে পারবো আমার x টাকা, P এর জায়গায় লিখতে পারবো আমি x টাকা, আর এর মতো রাখবো, কারণ এটাই আমাকে বের করতে হবে। T মানে তোমাকে বলে দেওয়া রয়েছে 10 বছর বাই 100। তো এই জিরো কাটা, তাহলে আমি আর ইকুয়াল টু কি লিখতে পারবো, এক্স বাই, এই এক্সটা নিচে চলে আসবে আর এই 10টা উপরে উঠে যাবে। তাহলে এই এক্স এক্স কেটে গেলে ইকুয়াল টু 10। তার মানে আমি লিখতে পারবো 10% হচ্ছে আমার সুদের শতকরা হার হবে। আই হোপ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান কখন হবে? আচ্ছা, আমরা কিন্তু একটা শ্রীধরাচার্য থেকে আমরা পড়েছিলাম যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুটের ভিতরে b² মাইনাস 4ac বাই 2a। যদি কিনা বীজদ্বয় সমান হয়ে যায় তখন কিন্তু আমরা বলতে পারি b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যায়। আর যদি কিনা বীজদ্বয় অসমান থাকে তাহলে b² মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দুটো বিভিন্ন রকমের আমরা রুট পাবো, দুটো সেম রুট কিন্তু আমরা পাবো না। আর যদি দুটো সেম রুট যদি পেতে হয় তখন কিন্তু b² মাইনাস 4ac ইকুয়াল টু 0 হতে হবে। আর যদি কিনা এটা লেস দ্যান 0 হতো তখন কিন্তু আমরা কোনো বাস্তব রুট পেতাম না। এই ক্ষেত্রে কিন্তু আমরা বাস্তব রুট পাবো, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বাস্তব রুট পাবো না, আমরা কাল্পনিক রুট পাবো বা কাল্পনিক বীজ পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলেছে যে সমীকরণের বীজদ্বয় সমান হবে, তাহলে বলতে পারবো b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারি, দেখো c এর মান বের করতে দিয়েছে, তাহলে লিখতে পারি b² ইকুয়াল টু 4ac। তাহলে c ইকুয়াল টু লিখতে পারবো b² বাই 4a, b² বাই 4a, অপশন ডি হচ্ছে কারেক্ট। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে দেওয়া রয়েছে। তির্যক উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার ও ভূমির ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, আমরা জানি যে কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা হয় হলো পাই আর এল। দেখো এই অঙ্কে কিন্তু আমাকে আর বলে দেওয়া রয়েছে। আচ্ছা, আর কিন্তু বলে দেওয়া নেই, তোমাকে বলে দেওয়া রয়েছে ব্যাস।
ব্যাস কত বলে দেওয়া, ব্যাস বলে দেওয়া 16, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার। আর তোমাকে বলে দেওয়া হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতাকে আমরা ডিনোট করি এল দ্বারা, তাহলে এল ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে অঙ্কে জাস্ট পুট করে দাও, পাইয়ের জায়গায় পাই থাকলো, পাই আর মানে হচ্ছে আমার 8 আর এল মানে হচ্ছে 15, তাহলে 15 ইন্টু 8 করলে 120 পাই বর্গ সেমি, তাহলে অপশন হচ্ছে সি। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন বলেছে যদি কিনা 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 হয় তবে থিটার মান তোমাকে বের করতে হবে। একদম ইজি অঙ্ক, লেখো 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে বলতে পারবো cos 3 থিটা ইকুয়াল টু 1/2, তাহলে আমি আচ্ছা 1/2 কার ভ্যালু হয়, 1/2 এর হয় হচ্ছে cos 60 ডিগ্রির ভ্যালু, লিখতে পারবো বোথ সাইডে যদি cos আমরা মানে যদি আমরা ভেবে থাকি যে cos উড়ে গেল তাহলে লিখতে পারবো হচ্ছে 3 থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 60/3 অর্থাৎ 20 ডিগ্রি। তাহলে কিন্তু আমাকে এই ট্রিগোনোমেট্রির আমার কিন্তু প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমাকে মনে রাখতে হবে, cos 30 থেকে শুরু করে 45 60, একইভাবে সাইন cos tan প্রত্যেকটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু এখান থেকে আমি একটা অঙ্ক অ্যাটেন্ড করতে পারবো, তাহলে অপশন হচ্ছে সি। আচ্ছা নেক্সট কোশ্চেন, ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে, যদি ও বি 5 সেন্টিমিটার হয় ও এ 13 সেন্টিমিটার হয় তবে এ বি এর দৈর্ঘ্য কত। আচ্ছা এটা ছবি আঁকি, বলেছে এই একটা সার্কেল আছে, কি বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে, সাপোজ এইখানে সেই পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট আছে, এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে আমি ধরে নিচ্ছি একটা স্পর্শক আঁকি, স্পর্শক হলো এই, সেই হলো আমার স্পর্শক যে কিনা বৃত্তটিকে কোথায় টাচ করেছে, বি বিন্দুতে টাচ করেছে। যদি ও বি, এটা হচ্ছে ও বি, ও বি 5 সেন্টিমিটার, এটা বলে দেওয়া হচ্ছে 5 সেন্টিমিটার, এবং ও এ হচ্ছে 13 সেন্টিমিটার, এবং ও এর ভ্যালু, এই ভ্যালুটা কত 13 সেন্টিমিটার, তাহলে আমাকে বের করতে দিয়েছে যে এ বির লেন্থ কত, তাহলে আমাকে যে এ থেকে বি এর এই লেন্থ কত বের করতে দিয়েছে। আচ্ছা আমরা কিন্তু একটা জিনিস জানি যে কোনো বৃত্তের এই যে পয়েন্টে যে আমার স্পর্শক যেটা আমি অঙ্কন করলাম এবং এই কেন্দ্র থেকে এই ওবি অর্থাৎ আমার যে ব্যাসার্ধ, এরা কিন্তু আমার অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, অর্থাৎ এই যে এ ও বি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা আমরা ধরতে পারি এটা লম্ব, এটা ভূমি এবং এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার বলা যাবে, যে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। দেখো এখানে কিন্তু আমাকে দেওয়া রয়েছে এ বিটা বের করতে হবে, তাহলে লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস, আচ্ছা ও বি মানে 5, তাহলে 5 এর স্কোয়ার করলে কত হবে 25, আর ও এ মানে হচ্ছে 13, 13 এর স্কোয়ার করলে হবে 169, তাহলে এখান থেকে বলতে পারবো এ বি স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25 অর্থাৎ 144, তার মানে এ বি ইকুয়াল টু রুটের ভিতরে 144 অর্থাৎ 12। ক্লিয়ার? তাহলে এইখান থেকে কিন্তু আমার একটা কনসেপ্ট জাস্ট মনে রাখতে হবে যে একটা স্পর্শক এবং হচ্ছে ব্যাসার্ধ এরা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ব্যাস এইটুখানি আর কিছু না। তাহলে আমার অ্যান্সার আসলে হচ্ছে 12, অপশান এ। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি দেখা যাচ্ছে হ্যাঁ, যদি 30 34 35 36 37 38 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা বৃদ্ধি পাবে কতটুকু। আচ্ছা এইখান থেকে আমাকে জাস্ট কত বাদ দিতে বলেছে, 35 আমাকে বাদ দিতে বলেছে, তবে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে, কি করে বের করবো এটা। আচ্ছা জাস্ট একটা শর্ট ট্রিক হিসাবে তোমরা লিখে রাখতে পারো যে, আচ্ছা একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 1 2 3 4 5 6 7টা, তো 7টা যদি হয়
তাহলে হচ্ছে 1 2 3 4, এইটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মধ্যমা কতটুকু বৃদ্ধি পাবে? আচ্ছা বেশ, আমরা একটা কাজ করি। আচ্ছা এখানে টোটাল কটা ভ্যালু আছে? 1 2 3 4 5 6 7টা, 7টা যদি ভ্যালু থাকে অর্থাৎ অড নাম্বার যদি হয় তাহলে মধ্যমা কত হওয়া উচিত? আমরা জানি যদি n যদি অড হয়ে যায় অর্থাৎ অযুগ্ম সংখ্যা যদি হয়ে যায় তাহলে তার মধ্যমা বের করার ফর্মুলা হচ্ছে n প্লাস 1/2, এই যে টার্ম সেটা। অর্থাৎ দেখো এখানে n হচ্ছে 1 2 3 4 5 6 7, 7 যদি হয় তাহলে কি করব 7 প্লাস 1/2 অর্থাৎ 8/2, অর্থাৎ ফোর্থ যে টার্ম আছে সেটা হচ্ছে আমার মধ্যমা। তাহলে ফোর্থ টার্ম কোনটা? 1 2 3 4, তাহলে এইটা ছিল আমার মধ্যমা। তাহলে 36 হলো আমার মধ্যমা। কিন্তু আমাকে অঙ্কটাই বলেছে যে আমার যদি 35 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে। তাহলে আমি 35 যদি বাদ দিয়ে লিখি তখন আমার অঙ্কটা কি কি দাঁড়াবে? 30 34 36 37 38 আর হচ্ছে 39। এই ক্ষেত্রে এখন কতগুলি টার্ম আছে? 1 2 3 4 5 6টা। তাহলে আমরা আরেকটা জানি n যদি ইভেন যদি হয়ে যায় তখন আমরা কি করব? একটা হবে n/2 আর একটা হচ্ছে n/2 প্লাস 1। এই দুটো টার্মের যদি আমরা মিন বের করি অর্থাৎ গড় বের করি তখন কিন্তু আমরা মধ্যমা পেয়ে যাব। কি করে পাবো চলো দেখা যাক। এখানে 6টা টার্ম আছে, তাহলে 6 প্লাস 6/2 অর্থাৎ 3 নম্বর টার্ম আর হচ্ছে 4 নম্বর টার্ম, এই দুটো টার্মকে আমি 2 দিয়ে ডিভাইড করে দেবো। করলে কত হচ্ছে দেখো, 3 নম্বর টার্ম 1 2 3, এই টার্মটা আর হচ্ছে এই টার্মটা, এই দুটো টার্মের যোগ করলে কত হচ্ছে বলো? 36 প্লাস 37/2, এটা করলে আসছে 7 আর 6 13, হাতে আমার 1 3 3 6 1 7, 7/2। তাহলে এটা ডিভাইড করলে কিন্তু আসবে 36.5। তাহলে আমার আগে মধ্যমা ছিল 36 কিন্তু এখন মধ্যমা হলো 36.5, তাহলে কতটা বৃদ্ধি পেল? 36.5 থেকে আমি 36কে মাইনাস করে দেবো অর্থাৎ 0.5 কিন্তু আমার মধ্যমা বৃদ্ধি পেল। আচ্ছা এটা একটা শর্টকাট ট্রিকও আছে। শর্টকাট ট্রিকটা কি তোমরা করতে পারো, যেই নাম্বারটাকে বলবে সেইটা তার পরেরটাকে অ্যাড করে দাও। একটা দুটো, এই 35 আর 36, কারণ আগের ক্ষেত্রে 36 মধ্যমা এসেছিল, এই দুটোকে অ্যাড করে বাই 2 করো, দেখো অ্যাড করলে 35.5 হবে। তোমরা কি করবে, জাস্ট প্রথমে যে মধ্যমাটা এসেছিল 36 তার থেকে 35.5কে মাইনাস করে দাও অর্থাৎ 0.5, এটা বৃদ্ধি পাবে। কিন্তু বেসিক কনসেপ্ট কি, আমি প্রথমে কি করে নেব, এই যে আমার 7টা যে আমাকে ভ্যালু দেওয়া ছিল বা ডেটা দেওয়া ছিল সেখান থেকে আমি আগে মধ্যমা বের করে নেব এবং তারপরে কি করব 35কে জাস্ট বাদ দিয়ে আমি আলাদা করে মধ্যমা বের করব। মধ্যমা বের করে দেখব কত আমার ডিফারেন্স কতটুকু হলো, জাস্ট একটু করলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমার মধ্যমা বের করার সূত্রটা কিন্তু আমার অবশ্যই জানতে হবে। তো কি করব, যে কোনো নাম্বার যদি দেওয়া থাকে তাকে আমি অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার আগে সাজিয়ে নেব, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজিয়ে নেব এবং তারপরে দেখব তার ভিতরে কতগুলো আমাকে তথ্য দেওয়া রয়েছে বা কতগুলো আমাকে ভ্যালু দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমি ভ্যালু বের করবো। এন যদি ইভেন হয় তো একরকম, এন যদি অড হয় তো আরেক রকম। তোমরা কিন্তু ওই জায়গাটা ভালো করে পড়ে নেবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও আসবে এবং 2 নম্বরের কোশ্চেনও কিন্তু দিতে পারে। আচ্ছা নেক্সট, এবার শূন্যস্থান পূরণ। আচ্ছা বলেছে 2p টাকার t/3 বছরে বার্ষিক 2% হারে সরল সুদের সুদ মূল্য হবে 2p প্লাস এত টাকা। তাহলে আমাকে কি বলেছে, সুদ মূল্য হবে, সুদ মূল্য মানে কি, আসল যেটা ছিল তার সঙ্গে আমার কি করতে হবে, জাস্ট সুদ যেটুকু অ্যাড হবে সেটুকু। কিন্তু দেখো যেখানে শূন্যস্থান দেওয়া রয়েছে আমার কিন্তু অলরেডি আসলটুকু কিন্তু দেওয়া রয়েছে, কারণ 2p টাকা বলেছিল, জাস্ট তার মানে আমাকে এইখানে যে ড্যাশ রয়েছে সেখানে কিন্তু আমার সুদ বের করতে হবে, কারণ কিন্তু আমার অলরেডি মেন যে টাকাটা আমি জমা রেখেছিলাম সেই টাকাটা কিন্তু আমাকে অলরেডি দেওয়া রয়েছে। সুদ মূল্য মানে যেটা সুদে আসল বলা হয়, যেটাকে আমরা বলি অ্যামাউন্ট, সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তো এবার একটু ফর্মুলাটা দেখি।
দেখো প্রথম কথা বলেছে সরল সুদে, সরল সুদের ফর্মুলা জানি আমরা এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100। দেখো এখানে এসআইটাই আমাকে বের করতে হবে, তাহলে পি মানে কত আমাকে বলে দেওয়া রয়েছে 2p, ইন্টু আর মানে হচ্ছে 2r% দেওয়া ছিল, আর টাইম দেওয়া রয়েছে টি বাই 3, আর আমরা জানি টোটালটা বাই 100 হয়ে যায়। তো এটা অ্যান্সার করলে কত হবে, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 2 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে উপরে হচ্ছে পি আর টি বাই 3 25 75। তো অ্যান্সার হয়ে গেল একটা অলরেডি 2p ছিল, তাহলে পি আর টি বাই 75, আর আগে ছিল হচ্ছে কিন্তু এই আসলটুকু দেওয়া ছিল। আচ্ছা নেক্সট কোশ্চেন, আর পার্সেন্ট 2p টাকা, সরল সুদে সুদ মূল্য হবে 2p প্লাস এত, টাকা ছিল 2p, পি ঠিক আছে, বার্ষিক সুদের হার বলে দেওয়া 2r, তাহলে এই জায়গায় 2r লিখলাম, টাইম বলে দেওয়া টি বাই 3 ইন্টু 100, তো 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 2 দিয়ে কাটলে হচ্ছে 25, 3 25 75, পি আর টি বাই, হ্যাঁ ওকে। আচ্ছা তারপরে কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই যদি এক হয়, মানে বীজ দুটো এক, অর্থাৎ রুট যে আছে সেই দুটো কি হবে 1 হবে, তাহলে সমীকরণটি কি হবে। আচ্ছা আমরা এটা বলতে পারি যে এক্স এর যে ভ্যালু পাবো সেই দুটোই হচ্ছে আসলে 1 আর 1, তাহলে আমি সমীকরণটা বলতে পারবো যে একটা এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বলতে পারবো, কারণ দুটো বীজই তো সেম আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে শূন্যস্থানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। আই হোপ ক্লিয়ার। নেক্সট কোশ্চেন বলেছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু পি বাই 2, তাহলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 কত। আচ্ছা আমরা এটাকে লিখতে পারি কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লেখাই যাবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা এটা ভালো করেই জানি যে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 যদি থাকে এটাকে লিখতে পারবো এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একবার লিখবো এ মাইনাস বি, একবার চলে যাবে এ প্লাস বি, সেটাই আমরা লিখেছি। আচ্ছা দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালুই আচ্ছা বলে দেওয়া রয়েছে পি বাই 2, আর আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হয় 1 হয়, তাহলে অ্যান্সার হচ্ছে পি বাই 2। আচ্ছা নেক্সট কোশ্চেন, একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে। প্রথম কথা হচ্ছে এই বৃত্তের ভিতরের কোনো পয়েন্ট থেকে কখনো স্পর্শক টানা যায় না, বৃত্তের পরিধির উপর যদি কোনো পয়েন্ট হয় সেখান থেকে একটা মাত্রই স্পর্শক টানা যায়, এবং যদি কিনা বৃত্তের বাইরে কোনো পয়েন্ট থাকে সেখান থেকে আমরা দুটো স্পর্শক টানতে পারবো, মনে থাকবে, কিন্তু ভিতর থেকে কখনো কোনো স্পর্শক টানা যায় না, তাহলে অ্যান্সার হবে 0। নেক্সট কোশ্চেন, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, এটা একটু মুছে দিই, আচ্ছা বলেছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 1:27, 1:27, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে দিয়েছে, তাহলে কি বলেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা আমরা কি জানি নিরেট গোলকের আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর বক্রতলের ক্ষেত্রফলটা কি হয়, বক্রতলের ক্ষেত্রফল হয় হচ্ছে 4 পাই
আর স্কোয়ার। দুটি নিরেট গোলক বলেছে, তাদের আয়তনের অনুপাত বলে দেওয়া রয়েছে। তাহলে লিখতে পারবো 4/3 πr1 কিউব বাই 4/3 πr2 কিউব, মানে একটার ব্যাসার্ধ হচ্ছে r1, একটার ব্যাসার্ধ হচ্ছে r2, তাদের অনুপাত হচ্ছে 1/27, মানে লিখতে পারবো 1/27। দেখো π/3 কেটে যাবে, পাই কেটে যাবে, শুধু পড়ে থাকবে কত, r1 কিউব বাই r2 কিউব ইকুয়াল টু 1/27। তো আমি যদি এখান থেকে বের করতে পারবো যে r1/r2 ইকুয়াল টু 1/3, কারণ কিউব রুট করে দিলে আমার 27 এর কিউব রুট করলেই 3 হবে। এবার আমাকে কি বলেছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি করবো আমরা, তাহলে লিখতে পারো 4πr1 স্কোয়ার ইস টু 4πr2 স্কোয়ার, এটা আমাকে বের করতে দিয়েছে। তাহলে 4 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে r1 স্কোয়ার বাই আমাকে r2 স্কোয়ারটা বের করলে আমার অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, এটাকে লিখতে পারবো r1/r2 তার হোল স্কোয়ার। আচ্ছা, r1/r2 মানে 1/3 ছিল, তাহলে 1/3 তার হোল স্কোয়ার মানে কত, 1/9। তাহলে পেয়ে গেলাম, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত পেলাম, 1:9। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা মনে রাখবে, এটা কিন্তু শর্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার, এটা দীর্ঘী হয়, সরি, কেন্দ্রীয় প্রবণতার মাপক। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এইবার যেটা আসে সেটা হচ্ছে সত্য মিথ্যা, যেখানে কিনা 6টা কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদের 5টা অঙ্ক করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা কি বলেছে, একটি যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা এবং ও লাভ্যাংশ হচ্ছে 180 টাকা। যদি মোট লাভ 130 টাকা হয় তবে বি এর মূলধনের পরিমাণ হবে 800 টাকা। আচ্ছা, মোট লাভ কত, 300 টাকা বলেছে, এ এর লাভ হচ্ছে 180 টাকা, তাহলে বি এর লাভ কত হবে, বি এর লাভ হবে হচ্ছে 300 মাইনাস 180 অর্থাৎ 120 টাকা। আচ্ছা, লাভের অনুপাত কত হলো, লাভের অনুপাত পেলাম হচ্ছে 180:12, 120, 0 0 কাটা, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 2, তার মানে 3:2। এটা করার টেকনিকটা দেখে নাও, 3:2 আমি লাভের অনুপাত পেলাম। আচ্ছা, মূলধনের অনুপাত কত হচ্ছে, প্রথম জন ব্যবসায় দিয়েছিল বলছে 1200 টাকা, আর পরের জন বলছে দিচ্ছে 800 টাকা, তাহলে এদের অনুপাত কত হচ্ছে, দেখো 0 0 0 0 কাটা, এটাকে 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, যদি কিনা এটা আমরা কিন্তু যখন অংশীদারি কারবার করেছি আমরা শিখেছি যে তারা যে অনুপাতে ব্যবসায় টাকা ঢালবে, অর্থাৎ তাদের যে মূলধনের অনুপাত এবং তাদের কিন্তু লাভের অনুপাত কিন্তু অলওয়েজ সেম থাকবে। দেখো, আমরা কিন্তু পেলাম যে মূলধনের অনুপাত 3:2 এবং দেখলাম যে লাভের অনুপাত হচ্ছে 3:2, তার মানে অঙ্কটা অবশ্যই সত্য। তাহলে আমি কি করলাম, যে আমি তাদের মূলধনের অনুপাত বের করে নিলাম এবং তাদের লাভের অনুপাত বের করে নিলাম, দেখলাম যে দুটোই সেম এসছে, তার মানে সত্য। যদি আলাদা আসতো তার মানে কিন্তু অঙ্ক টোটালটাই মিথ্যা। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে আলফা ভ্যারিজাস যদি বিটা হয় এবং বিটা ভ্যারিজাস যদি সি হয়, সরি মানে এ ভ্যারিজাস যদি বি হয় এবং বি ভ্যারিজাস যদি সি হয়, তাহলে কি এ প্লাস বি ভ্যারিজাস সি হবে? এটা কিন্তু মিথ্যা। এটা কিন্তু তোমরা বইতেও পাবে, যে তোমরা এই টোটাল যে তোমার অনুপাত সমানুপাতের যে অঙ্কগুলি আছে সেখান থেকে কিন্তু এই জিনিসগুলি ভালো করে দেখে নেবে, যে অনেকগুলি পরপর করে কিন্তু বলে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। আচ্ছা, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশের কোণ স্থূলকোণ হয়, এটা অবশ্যই সত্য। এইটাও কিন্তু বইতে সুন্দর করে লেখা রয়েছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হবে স্থূলকোণ, এটা কিন্তু সত্য। নেক্সট কি বলেছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও যদি 1 হয় তাহলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে। আচ্ছা, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি একটা। আচ্ছা, এইটা ধরে নিলাম সাইন থিটা
এটা ধরে নিলাম cos থিটা আর এটা ধরে নিলাম 1। আমরা কি জানি এটা যদি 90 ডিগ্রি হয় এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমি দেখতে পাচ্ছি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা করলে না আমি 1 পেয়ে গেলাম। অর্থাৎ এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার কিন্তু আমি পেয়ে গেলাম। অর্থাৎ যেটা কিনা আমার পিথাগোরাসের সূত্র বলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। আমি এটাকে এ দ্বারা কনসিডার করলাম, এটাকে বি দ্বারা কনসিডার করলাম, এটাকে সি দ্বারা আমি কনসিডার করলাম। তো পেলাম তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে অবশ্যই কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ। নেক্সট 5 নম্বর, কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হয়ে যাবে। বলেছে যদি কোনো একটা গোলক থাকে, সেই গোলকের যদি আমি ব্যাসার্ধকে যদি দ্বিগুণ করি তাহলে তার আয়তনও বলছে দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা একটু দেখা যাক, আমরা জানি কি কোনো গোলকের ব্যাসার্ধকে আমি আর ধরে নিচ্ছি এবং তার আয়তনটা ধরে নিচ্ছি, তাহলে কত হবে 4/3 পাই আর কিউব। এইবার আমি ব্যাসার্ধকে আমি ডবল করে দিলাম, ডবল করা মানে 8টা হয়ে গেল 2r। তাহলে এই জায়গায় আমার আয়তন তাহলে কত হবে 4/3 পাই, আর এর জায়গায় লিখবো 2r তার হোল কিউব। তাহলে অ্যান্সার কত হচ্ছে 4/3 পাই, 2 এর কিউব করলে হবে 8 আর r এর কিউব করলে হবে r কিউব। তাহলে কত হচ্ছে 8টাকে আমি বাইরে রাখলাম ইন্টু দেখো 4/3 পাই r কিউব। এটা ছিল আমার আগের আয়তন। তাহলে আগের আয়তনের কত গুণ হয়ে গেল 8 গুণ হলো, কিন্তু আমার অঙ্কে বলে দেওয়া রয়েছে তার দ্বিগুণ হবে। এই কোশ্চেনটা যদি 8 গুণ দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার অপশন রাইট হতো। তাহলে এইটা কিন্তু আমার এখন কাটা। আই হোপ ক্লিয়ার। দ্বিগুণ বলে দেওয়া রয়েছে কিন্তু দেখতে পেলাম যে এটা কিন্তু 8 গুণ হলো। আচ্ছা নেক্সট কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। অবশ্যই তাই, একটা পরিসংখ্যা বিভাজনের কিন্তু একাধিক সংখ্যাগুরু মান অবশ্যই থাকতে পারে। সংখ্যাগুরু মান হচ্ছে মোট, যেটাকে আমরা বলে থাকি। ধরো এই অঙ্কের ক্ষেত্রেই ধরো 2 2 3 3 3 4, এখানে 4 লিখলাম, একটা 4 লিখলাম 5। সংখ্যাগুরু মান বলতে এই যে আমাকে কতগুলি ডেটা দেওয়া রয়েছে সেখানে যার ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি সেটাকে আমরা বলি সংখ্যাগুরু মান। দেখো এখানে দেখতে পাচ্ছি কিন্তু 3 কিন্তু 3বার আছে, সেমভাবে 4ও কিন্তু 3বার আছে। তাহলে কিন্তু এই ক্ষেত্রে সংখ্যাগুরু মান হবে 3 এবং 4। তাহলে এটাও কিন্তু অপশান রাইট। চলো নেক্সট। আচ্ছা ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। আমরা কিন্তু এরকম আরও, এটা হচ্ছে টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারের যে 18 নম্বর যে পেজটা রয়েছে সেটা কিন্তু আমরা সলভ করছি। তো এইভাবে কিন্তু আমরা অনেকগুলি পেজ আমরা সলভ করব তোমাদের জন্য এবং আমরা কিন্তু আস্তে আস্তে যেটা নিয়ে আসবো যে 50টা 100টা এরকম কিন্তু টোটাল ম্যারাথন আসবে শর্ট কোশ্চেনে, যেটা কিনা তোমাদের সব থেকে বেশি প্রবলেম হয়। তার কারণ ব্রড কোশ্চেন কিন্তু তোমাদের স্যাররা ঠিক কমন দিয়ে দিতে পারবে যে এইখান থেকে এই কোশ্চেন আসবে, বা তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোনো ঘেটে দেখো যে কোন টাইপের কোশ্চেন আসছে তোমরা কিন্তু ঠিক পেয়ে যাবে। কিন্তু সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে শর্ট কোশ্চেনে, কারণ এখানে কিন্তু থাকে পুরো কনসেপ্টের ব্যাপার। তো তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই ভালো করে করো। এখানে কিন্তু তোমাদের 36-এ কিন্তু অবশ্যই 36 পেতেই হবে। এটা তোমরা যদি 36-এ 36 পাও তাহলে তোমাদের কিন্তু 80% নাম্বারের হাতে কেউ আটকাতে পারবে না। আর তার সঙ্গে তো প্রজেক্ট আছেই, ও ভালো নাম্বার উঠে যাবে, কোনো চিন্তা নেই। আচ্ছা এর পরের কোশ্চেন, এইবার এইখান থেকে থাকবে টোটাল 10টা কোশ্চেন, যার মার্কস হবে হচ্ছে 2 নাম্বার করে, টোটাল 20 নাম্বারের থাকবে এবং এখানে কিন্তু টোটাল 12টা কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে মাত্র 10টা করতে হবে। আচ্ছা বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়, তবে চক্রবৃদ্ধি সুদের হার কত? এটা আমার চলে আসলো কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এবং আমরা কি জানি, আমরা জানি যে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এই অঙ্কে আমাকে কি বলে দেওয়া রয়েছে, সমূল চক্রবৃদ্ধি 441 টাকা, অর্থাৎ আমাকে অ্যামাউন্ট বলে দেওয়া রয়েছে 441 টাকা। আমাকে 400 টাকার 2 বছরের সুদ, অর্থাৎ আমাকে পি বলে দেওয়া রয়েছে, পি মানে হচ্ছে আমাকে 400 বলে দেওয়া রয়েছে। আমাকে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বের করো, অর্থাৎ আমাকে আর বের করতে দিয়েছে। তাহলে 1 প্লাস আর বাই 100 এনের জায়গায় আমি বসিয়ে দেবো 2 বছর। তাহলে নিচে নিয়ে চলে আসো 441/400 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। আচ্ছা একটা জিনিস সবসময় মনে রাখবে, এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে না এইখানে এন এর মান যা থাকবে দেখা যাবে যে এইগুলো না ঠিক মানে পাওয়ারের ঠিক সেইটাই চলে আসে। যদি এখানে 2 থাকে না তার মানে বুঝবে যে এইখানে পাওয়ারটা কারোর 2ই আসবে, যদি 3 থাকতো মানে কারোর পাওয়ার 3 থাকতো, তোমাদের অঙ্কগুলি সেইভাবেই দেয়। তো আমরা জানি যে 441 কিন্তু 21-এর
স্কোয়ারে হয়, আবার 40 কিন্তু 20 স্কোয়ারে হয়, তো লিখতে পারবো 21/20 তার হোল স্কোয়ার 1 প্লাস r/100 হোল স্কোয়ার। তাহলে আমরা জানি যদি পাওয়ার যদি সেম থাকে তাহলে বেসও সেম হবে, তাহলে এখান থেকে কিন্তু আমরা লিখতে পারবো 21/20 ইকুয়াল টু 1 প্লাস r/100। তো আমরা 21/20 একটাকে পাশে নিয়ে চলে আসি r/100, তো এটাকে সলভ করলে নিচে 20 উপরে 20, 21 মাইনাস 20 ইকুয়াল টু r/100। তো এখান থেকে 1/20 ইকুয়াল টু r/100। তো এখান থেকে 100টাকে পাশে নিয়ে চলে যাও, তাহলে 100/20 ইকুয়াল টু r, কাটাকুটি করলে 5, তার মানে r ইকুয়াল টু 5%। আই হোপ ক্লিয়ার। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত? 5%। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে? বলেছে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির চেয়ে 60 টাকা কম। প্রথম ব্যক্তি যা লাভ করে সেটা কি করে, তৃতীয় ব্যক্তি লাভের থেকে কিন্তু 60 টাকার কম লাভ করেছে। তবে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত তোমাকে বের করতে দিয়েছে। বলেছে যে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। আচ্ছা দেখা যাক, আমি এটা মুছে দিলাম। আচ্ছা আচ্ছা, 3 জনের মূলধনের অনুপাত দেওয়া রয়েছে কত, 3:8:5। ভালো কথা। বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। আচ্ছা, যদি আমি বলি থার্ড যে ব্যক্তিটা সে যদি এক্স টাকা যদি লাভ করে, তাহলে ফার্স্ট ব্যক্তি কত টাকা লাভ করবে? লিখতে পারবো x-60। তার কারণ কি, যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম আছে, তাহলে তৃতীয় ব্যক্তি যদি এক্স টাকা যদি লাভ করে তাহলে এই ব্যক্তি করবে x-60 টাকা। আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারবো, তাহলে বলেছে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত। আচ্ছা, ব্যবসায় মোট লাভের পরিমাণ কত হবে? দ্বিতীয় ব্যক্তি সম্বন্ধে কিছু বলে দেওয়া নেই, তাই তো? 3 জনের মূলধনের উপর 3:5:8 হয়। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? এটা একটা ভাবে করা যায়, সেটা হলো মোট লাভের পার্থক্য কত, 60 রুপিস। 60 টাকা হচ্ছে লাভের পার্থক্য। না, এটা লাভের পার্থক্য 60 টাকা হবে না। এই জায়গাটা কি করা যায়? প্রথম তৃতীয় ব্যক্তি যদি x টাকা লাভ করে তাহলে ফার্স্ট ব্যক্তি লাভ করবে হচ্ছে x-60, তাই তো? এটা কি বলা যাবে যে 5/16 মোট লাভ y টাকা, না
লাভের অনুপাত, তাহলে প্রথমজন লাভ করে ধরি 3y, পরের জন 8y, পরের জন 5y, এবং এখান থেকে বলতে পারবো যে আচ্ছা এক্স আর ওয়াইটা আননোন। আচ্ছা এখান থেকে তো বলাই যাবে যে 5y মাইনাস 3y করলে আমি পাবো 60। বলতে পারবো কি পারবো না? কারণ লাস্টের জনের থেকে প্রথম জনের কিন্তু জাস্ট যে পার্থক্যটা, যে লাভের যে পার্থক্য, সেটা 60 টাকা, এটা হয়ে যাবে। তাহলে 2y ইকুয়াল টু 60, তাহলে y ইকুয়াল টু 20। তাহলে প্রথম জন লাভ করে হচ্ছে 60 টাকা, এই জন লাভ করে হচ্ছে 8 দুগুণি 16, 160 টাকা, আর এই জন লাভ করে হচ্ছে 100 টাকা। সরি y ইকুয়াল টু 30, এটা 60 হলে y ইকুয়াল টু 30। তাহলে ফার্স্ট জন সে লাভ করবে কত টাকা? সে লাভ করবে হচ্ছে 90 টাকা, 3 আটা 24, এটা লাভ করবে হচ্ছে 240 টাকা, এবং এ লাভ করবে হচ্ছে 3 5 15, 150 টাকা। আবার বলছি, তাহলে আমি কি করলাম যে এখানে তিনজনের মূলধনের অনুপাত দেওয়া হচ্ছে 3:8:5। তো আমি ফার্স্টে কি করলাম যে ধরে নিচ্ছি প্রথমজন লাভ করে 3y টাকা, সেকেন্ড জন লাভ করে হচ্ছে 8y টাকা, এবং থার্ড জন লাভ করে হচ্ছে 5y টাকা। তা এবার কি বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তার মানে কি, যে তৃতীয় ব্যক্তি সে অবশ্যই 60 টাকা বেশি লাভ করে। তার মানে যদি আমি তৃতীয় ব্যক্তির লাভের থেকে যদি আমি প্রথম ব্যক্তির লাভকে মাইনাস করে দিই বা প্রফিটকে মাইনাস করে দিই, তাহলে আমি 60 টাকা পাবো। আমি এখান থেকে ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে প্রথম ব্যক্তি তাহলে কত টাকা প্রফিট করলো, ওয়াইয়ের জায়গায় তুমি 30 বসিয়ে দাও, তাহলে 90 টাকা। দ্বিতীয় ব্যক্তি কত, 8-এর সঙ্গে 30 বসিয়ে দিলে 240 টাকা, এবং তৃতীয় ব্যক্তি কত, ওয়াইয়ের সঙ্গে 30 বসিয়ে দিলে 150 টাকা। তাহলে টোটাল তাহলে লাভ কত হচ্ছে? তাহলে টোটাল লাভ হবে হচ্ছে 240, 90 আর 150। এখানে 0, 5 4 9 9 18, অর্থাৎ 2 1 3 1 4, টোটাল কিন্তু 480 টাকা প্রফিট হবে ব্যবসা থেকে। আই হোপ সবাই বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তবে কে এর মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা আমরা কিন্তু এই একটা ফর্মুলা জানি। ধরো একটা দ্বিঘাত সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এর যদি দুটো রুট হয়, অর্থাৎ যদি দুখানা বীজ আলফা আর বিটা হয়, তাহলে কিন্তু এদের মধ্যে রিলেশন আছে। আলফা প্লাস বিটা হবে হচ্ছে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা হবে কিন্তু সি বাই এ। এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। আমরা এটাকে একটা দ্বিঘাত সমীকরণ ফর্মে আগে লিখি। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ ডান দিকের পার্টটাকে আমি বাপাশে নিয়ে আসলাম। এবার আসলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2কে এক্স মাইনাসে মাইনাসে প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস যদি আমি কমন নিই, মাইনাস এক্স যদি কমন নিই, তাহলে পড়ে থাকছে কত 1 প্লাস 2কে প্লাস কে ইকুয়াল টু 0। আমি এই এক্সটাকে আমি এইখানটায় লিখছি। ক্লিয়ার? আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু আমি কি পেলাম, এই ক্ষেত্রে পেলাম কিন্তু এ এর ভ্যালু আমি 1 পেলাম। এই যদি তুলনা করি, বি এর ভ্যালু কিন্তু পেলাম মাইনাস 1 প্লাস 2কে, আর সি এর ভ্যালু কিন্তু পেলাম আমি কে। তো এবার বলেছে যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য, অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে কি বলতে পারবো মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস অফ মাইনাস 1 প্লাস 2কে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে 1 প্লাস 2কে বাই এ কত 1, এটার ভ্যালু কত ইকুয়াল টু 0 বলে দেওয়া রয়েছে। তাহলে 1 প্লাস 2কে ইকুয়াল টু 0, তাহলে 2কে ইকুয়াল টু মাইনাস 1, তাহলে কে ইকুয়াল টু কিন্তু মাইনাস 1/2। তাহলে কিন্তু আমাকে জাস্ট এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে আলফা প্লাস বিটা অর্থাৎ দুখানা বীজের সমষ্টি হবে মাইনাস বি বাই এ, এবং তাদের প্রোডাক্ট হবে হচ্ছে সি বাই এ। তো এখান থেকে আমি প্রথমে এ বের করে নিলাম, বি বের করে নিলাম, সি বের করে নিলাম, তারপরে জাস্ট আলফা প্লাস বিটার ভ্যালুটা পুট করে দিলাম। ব্যাস এইটুকখানি, আর কিচ্ছু না অঙ্কে।
তো কে পেয়ে গেলাম -1/2। আচ্ছা নেক্সট অঙ্ক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, ভালো কথা, বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অ্যাঙ্গেল এবিসি 65, ডিএসি 40 ডিগ্রি হলে বিসিডি এর মান নির্ণয় করতে। আমি ছবিটা একটু আঁকি। এই একটা বৃত্ত, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে এবি ব্যাস, আচ্ছা এবি ব্যাস বলে দেওয়া রয়েছে। একটা মিনিট, এ বি সি ডি এটা হচ্ছে কেন্দ্র। এই একটা হলো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে বলে দেওয়া রয়েছে এ বি সি এর ভ্যালু 65 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 65 ডিগ্রি। আর কি বলে দেওয়া রয়েছে ডিএসি 40 ডিগ্রি, অর্থাৎ ডিএসি অর্থাৎ এটা ডিএসি বলে দেওয়া রয়েছে 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি। আমাকে বলেছে বিসিডি এর ভ্যালু, অর্থাৎ বিসিডি আমাকে টোটাল এই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা এটা কি করে বের করব? আচ্ছা আমরা একটা ছোট্ট দুটো কনসেপ্ট জেনে নিই, তাহলে আমরা এইখানের অঙ্কটা করতে পারবো। এখান থেকে কিন্তু আলাদা আলাদাভাবে অঙ্ক করতে পারে। আমি যে কনসেপ্টটা বুঝাচ্ছি এখান থেকে কিন্তু এই টাইপের একটা অঙ্ক দিতে পারে। সাপোজ ধরো এই একটা বৃত্ত আছে, বৃত্তের এটা হচ্ছে ব্যাস এবং এটা যদি ব্যাস যদি হয়ে থাকে তাহলে এই যে একটা ত্রিভুজ তৈরি করেছে না এ বি সি, এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, অবশ্যই। এটা হচ্ছে 1 নম্বর কনসেপ্ট। অর্থাৎ এটাকে আমি আরেকভাবে বলতে পারি, যদি একটা অর্ধবৃত্ত হয়, যদি অর্ধবৃত্ত হয় এবং যদি এটা এ বি সি, এই অর্ধবৃত্তের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা অবশ্যই অলওয়েজ 90 ডিগ্রি করে হবে। তাহলে আমি কি বলতে পারো, ধরো এ বি সি একটা যে ট্রায়াঙ্গেল আছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাঙ্গেলটা এটা আমি অলরেডি বলতে পারবো 90 ডিগ্রি, এটা আমি অবশ্যই বলতে পারবো এটা হচ্ছে 90 ডিগ্রি। এবি ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, এ বি সি ডি এর ক্ষেত্রে এ বি সি 65 বলে দেওয়া রয়েছে, আর ডিএসি বলে দেওয়া রয়েছে, ডিএসি এটাও বলে দেওয়া রয়েছে আমাকে বি সি ডি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আবার আরেকটা জিনিস মনে রাখবে, যদি একটা বৃত্ত থাকে এবং যদি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে থাকে তাহলে এই দুটো অ্যাঙ্গেল যোগ করলে অবশ্যই 180 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 180। সেমভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল যোগ করলেও কিন্তু আসবে 180 ডিগ্রি। তার জন্য কিন্তু এগুলোকে বৃত্তস্থ চতুর্ভুজ হতে হবে। তাহলে ভাবো এই অ্যাঙ্গেলটা যদি 65 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা টোটাল কত হবে? এই অ্যাঙ্গেলটা বলতে পারবো 180 ডিগ্রির থেকে 65 মাইনাস যাবে, কারণ কি এইটার এটা যোগ করলে তো আমার আসবে
180, আমি এটা অলরেডি 65 পেয়ে বসে আছি, তাহলে এইটা হবে হচ্ছে 180 মাইনাস 65, তাহলে বিয়োগ করলে 5 হাতে আমার 1 যদি হয়ে যায় এখানে 1 আর এটা হয়ে যাবে 115 ডিগ্রি। তাহলে এবার তুমি বলো, এইটা পেয়ে গেছি আমরা 115, এইটা পেয়ে গেলাম 45 ডিগ্রি, তাহলে কি আমি এই অ্যাঙ্গেলটা কি বের করতে পারবো? এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? 115 যোগ 40 যোগ করলে 5 5 1 155, তাহলে 180 থেকে আমরা 155কে মাইনাস করে দেবো ট্রায়াঙ্গেলের ল থেকে। 5 6 হলে এটা 2, 25 ডিগ্রি, তাহলে এইটুকু হলো 25 ডিগ্রি। তাহলে আমাকে চেয়েছে কি বিসিডি, বিসিডি, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, অর্থাৎ 5 115 ডিগ্রি। আচ্ছা, নেক্সট অঙ্ক। ক্লিয়ার? সবাই কিন্তু একটা করে লাইক করে দিও অবশ্যই, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও। 1 ঘন্টা। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু এই ক্লাসটা প্রতিদিন রাত 9টার সময় কিন্তু আপলোড হবে, মানে একদিন অন্তর অন্তর তোমরা থেকো। শুধু কিন্তু ম্যাথ না, এর সাথে কিন্তু তোমাদের যে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড হবে। তো তোমরা কিন্তু আমাদের সাথে থেকো। তো আশা করি তোমরা পরীক্ষায় প্রত্যেকে ভালো নাম্বার পাবে, এবং বেস্ট অফ লাক সবার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 যদি হয়, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত তোমাকে বের করতে দিয়েছে। আচ্ছা, এই জায়গাটা আমি একটু মুছে দিই। সেটা আবার মুছতে গেলে যাই হোক, হচ্ছে না। হ্যাঁ, বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। আচ্ছা, আমরা চোঙের আয়তন কি জানি? চোঙের আয়তন হয় হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এই হচ্ছে আমার চোঙের আয়তন। এবার বলেছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত এত হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। আচ্ছা, উচ্চতা যদি একটা H1, এটা যদি আমি H2 ধরি, বলে দেওয়া রয়েছে H1/H2 এর ভ্যালু হচ্ছে 1/2, মানে 1:2, অর্থাৎ H1 = 2H2, একটা বলতে পারি কথা। এবং আয়তন সমান, অর্থাৎ পাই R1 স্কোয়ার H1 is to পাই R2 স্কোয়ার H2। পাই পাই যাবে কেটে, আমাকে বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা, এখান থেকে লিখতে পারবো যে R1 স্কোয়ার H1/R2 স্কোয়ার H2, আমরা লিখতেই পারি, অনুপাত মানেই ডিভাইড করা। আচ্ছা, R1 স্কোয়ার/R2 স্কোয়ার, আচ্ছা H1/H2 জায়গায় আমরা কত লিখতে পারবো? 1/2 ইন্টু 1/2 কিন্তু আমরা লিখতে পারবো। তো এখান থেকে কত আসছে? যে R1 স্কোয়ার/2 R2 স্কোয়ার, এটা আসলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে R1 স্কোয়ার is to 2, না এখান থেকে কি আসছে, পাই পাই কেটে গেল, এখান থেকে
পাই পাই তো কাটলো। আচ্ছা একটা মিনিট, একটু ভুল হয়ে গেছে, তাদের আয়তন না সমান বলে দেওয়া হয়েছে, এটা খেয়াল করিনি, একটা মিনিট সরি। আয়তন সমান অর্থাৎ এই জায়গাটা ইকুয়াল হবে তো, সরি সরি। আয়তন সমান বলে দেওয়া মানে ইকুয়াল টু বলে দেওয়া রয়েছে। তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু H2 বাই H1, মানে R2 স্কোয়ারকে এই পাশে নিয়ে চলে আসলাম, R1কে আর H2কে আর H1কে এই পাশে নিয়ে চলে আসলাম। আচ্ছা এখানে লিখতে পারবো তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। আচ্ছা H1 বাই H2 যদি 1/2 হয় তাহলে H2 বাই H1 কত হবে? তাহলে 2 হবে। তাহলে R1 বাই R2 লিখতে পারবো √2। তাহলে এখান থেকে লিখতে পারবো R1 is to R2 সমান সমান √2 is to 1। এটা ভালো অঙ্ক, কারণ √2 এর নিচে কিন্তু 1 আছে, তার জন্য কিন্তু অনুপাত করলে √2 is to 1। আচ্ছা নেক্সট অঙ্ক, ভালো অঙ্ক বলেছে যে tan থিটা প্লাস কট থিটা যদি 2 হয় তাহলে তোমাকে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা এখানে কিন্তু tan এর জায়গায় থাকতে পারতো সাইনের সঙ্গে কোসেক, তারপরে থাকতে পারতো কসের সঙ্গে সেক, সব কিন্তু একই টাইপের অঙ্ক, জাস্ট একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি, নিজেরা বাকিগুলি করবে। আচ্ছা আমরা জানি কিন্তু tan থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা, জানি তো। আবার কট থিটা মানেই উল্টোভাবে, কট থিটা মানেই 1 বাই tan থিটা। বেশ, তাহলে এটা শর্টকাট ট্রিকও দেখিয়ে দেবো, ওখানে অসুবিধা নেই। তাহলে এখানে লিখলাম যে tan থিটা প্লাস কট থিটার জায়গায় লিখলাম 1 বাই tan থিটা ইকুয়াল টু 2। আচ্ছা tan থিটা যদি আমি লসাগু করি তাহলে এখানে যাবে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। আচ্ছা তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1, tan থিটা ওপাশে চলে গেলে 2 tan থিটা, সব কটাকে বাদিকে নিয়ে আসি, তাহলে কত হবে tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে আমরা লিখতে পারবো যে tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলতে পারবো কিন্তু tan থিটার ভ্যালু হচ্ছে 1। tan থিটা যদি 1 হয় তাহলে কিন্তু cot থিটার ভ্যালুও কিন্তু 1 হয়, কারণ cot থিটা মানে কত 1 বাই tan থিটা। তাহলে এখানে tan থিটা যদি 1 হয় তাহলে লিখতে পারি 1 বাই 1 ইকুয়াল টু 1। তাহলে আমি tanও 1 পেলাম, cotও 1 পেলাম। তাহলে এখানে tan স্কোয়ারের জায়গায় আমি বসাতে পারবো 1 স্কোয়ার প্লাস কটের জায়গায় বসাবো 1 স্কোয়ার, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এটা হচ্ছে এটা ব্রড নিয়মে। আচ্ছা এটাকে তুমি যদি শর্টে করতে চাও কি করবে? আমরা জানি যে tan 45 ডিগ্রি ভ্যালু 1 দেয়, আবার cot 45 ডিগ্রিও কত দেয় 1 দেয়। তার মানে বুঝতে পারছি যে এই যে থিটার ভ্যালুটা না 45 ডিগ্রি আছে, অর্থাৎ এই ভ্যালুটাও তার মানে 1, এই ভ্যালুটা হচ্ছে আমার 1, তার জন্য 1 প্লাস 1 2 এসছে। তার জন্য এখানে বলতে পারবো tan স্কোয়ারের জায়গায় আমি 1 স্কোয়ার লিখবো, এই জায়গায় আমি 1 স্কোয়ার লিখবো, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2। তোমরা এই পদ্ধতিতে করতে এটাই করো, তাহলে অন্তত দুটো নাম্বার পাবে, ওইখানে করতে গেলে হয়তো নাম্বার কেটে দিতে পারে। তো আমরা কি করব, জাস্ট tan থিটাকে cot থিটায় কনভার্ট করব, অথবা cot থিটাকে আমরা tan থিটায় কনভার্ট করে নেবো, ব্যাস তাহলে অঙ্ক হয়ে যাবে। নেক্সট অঙ্ক, আচ্ছা বলেছে এবিসি ত্রিভুজের উপরে এবি ও এসি বাহুর উপরে ডি আর ই এমন একটি বিন্দু। আচ্ছা একটু আঁকি, এই একটা ট্রায়াঙ্গেল, এই হচ্ছে আমার এ বি সি ত্রিভুজ। বলেছে এ বি সি ত্রিভুজের উপরে এবি বাহুর উপরে ডি এমন একটা বিন্দু নিলাম আর ই এমন একটা বিন্দু নিলাম, যেখানে কিনা ডিইটা এই যে ডিই জয়েন করলাম এটা প্যারালাল বিসির সাথে প্যারালাল আছে। আমাকে বলেছে এডি বাই
ডিবি ইকুয়াল টু 2/3, তাহলে ডিই বাই বিসি এর ভ্যালু কত হবে? তাহলে আমাকে বলছে ডিই বাই বিসি এর ভ্যালু কত হবে। আচ্ছা আমরা কি এটা বলতে পারবো ডিই বাই বিসি ইকুয়াল টু এডি বাই এবি, এটা আমরা বলতে পারবো যে ডিই বাই বিসি ইকুয়াল টু এডি বাই এবি। তো এখান থেকে কিন্তু আমরা ভ্যালু জাস্ট পুট করে দেবো যে এডি মানে হচ্ছে 2 আর এবি মানে কত, এবি মানে কিন্তু 2 যোগ 3 হয়ে যাবে, একবারে 5 পেয়ে যাব। অর্থাৎ ডিই বাই বিসির ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাব 2/5। সরি, এটা দেওয়া ছিল 3/2, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এডি মানে হচ্ছে তোমার 3, তাহলে 3/5 হবে। 3/2 যোগ 3 মানে হচ্ছে 3/5। তাহলে এই অঙ্কটাও হলো। আচ্ছা আগে একটা অঙ্ক মানে মিস গেছে, আচ্ছা একটা অঙ্ক মিস চলে গেছে যে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়। আচ্ছা এটা বের করার নিয়মটা কি, একদম সোজা, একটু দেখে নাও। প্রথমে কি করব, √5 প্লাস যে √3 আছে তার স্কোয়ার করব, আর √6 প্লাস √2 আছে তারও স্কোয়ার করব। স্কোয়ার করলে কত হবে, √5 এর মানে a প্লাস বি তার হোল স্কোয়ার, √5 এর স্কোয়ার করলে 5 পাবো, প্লাস 2ab 2 ইন্টু a প্লাস বি মানে 2 ইন্টু √5 ইন্টু √3 মানে √3×5 = 15, প্লাস এটা করলে কত হবে 3 মানে 8 প্লাস 2√15, আর পরেরটা করলে কত হবে, পরেরটা করলে হবে 6 প্লাস 2 ইন্টু এবি মানে √6 ইন্টু √2 মানে √12 প্লাস √2 স্কোয়ার করলে 2, অর্থাৎ 8 প্লাস 2√12। তো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এইখানেও 8 আছে, তো এইখানেও 8 আছে, এইখানে প্লাস এইখানেও প্লাস, কোনো সমস্যা নেই, এইখানে 2 এইখানেও 2, সমস্যা নেই, কিন্তু গন্ডগোলটা হলো এখানে √12 আছে আর এখানে আছে √15, তার মানে অবশ্যই এই ভ্যালুটা বেশি বড়, তার মানে অবশ্যই √5 প্লাস √3 কিন্তু বড়, তার মানে প্রথমটি বড়, কারণ আমরা বলতে পারি যে √15 গ্রেটার দ্যান √12, ওই জায়গাটার জন্যই কিন্তু আমার এই ভ্যালুটা বেশি বড় হয়ে যাবে। ব্যাস, তাহলে জাস্ট বোথ সাইডে স্কোয়ার করে নিলে আমার অঙ্ক শেষ। আচ্ছা বলেছে একটি ঘনকের, এবার এই অঙ্কটা, একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত বের করতে দিয়েছে। সোজা অঙ্ক, চলো। কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি বাহুকে 50% কমানো হলো, ধরে নিচ্ছি যে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a প্রথম ক্ষেত্রে, এবার এটাকে 50% কমালাম, তার মানে 50% কমালে কত হয়ে যাবে, a এর 50% 50/100 এটু কমালাম, কমালে হচ্ছে 2 মানে a/2, আগে ছিল a, কমালাম হচ্ছে a/2, তাহলে নতুন তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, a মাইনাস a/2 অর্থাৎ a/2ই থাকবে। তাহলে এইটা হচ্ছে আমার প্রথমে ছিল, আর এখন বাহুর দৈর্ঘ্য হলো হচ্ছে আমার এটা। ব্যাস, একটু ক্লিয়ার। এবার কি বলেছে, আচ্ছা মূল ঘনক হচ্ছে এটা আর পরিবর্তিত ঘনক হচ্ছে এইটার বাহুর দৈর্ঘ্য, আয়তনের অনুপাত কি হবে। আচ্ছা প্রথম ক্ষেত্রে আয়তন কি হতো, আমরা জানি আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব, আর পরের ক্ষেত্রে আয়তন কি হবে, a/2 তার হোল কিউব অর্থাৎ a³/8। এবার তাহলে তাদের আয়তনের অনুপাত কত হবে, তাহলে a³ = a³/8, এটা কাটাকুটি করলে 8 এই পাশে নিয়ে যাই, তাহলে 8 a³ = a³ বোথ সাইড থেকে a³ যাবে উড়ে, তাহলে 8:1 হচ্ছে এদের অ্যান্সার।
ক্লিয়ার? তাহলে প্রথমে এ ছিল বাহুর দৈর্ঘ্য, সেকে 50% কমালে হয়ে গেল আমার a/2। প্রথম ক্ষেত্রে আয়তন বের করে নেব, দ্বিতীয় ক্ষেত্রে আয়তন বের করে নেব, তারপরে তাদের অনুপাত করে দেবো। একদম সোজা অঙ্ক। আর 3টে অঙ্ক একটু সহ্য করো, আর 3টে অঙ্ক। আচ্ছা, যদি sin 2x - 30 = cos এত হয়, তবে tan x + y এর ভ্যালু কত হবে? আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় হচ্ছে cos থিটা। সেম ভাবে কিন্তু cos 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় কিন্তু sin থিটা। তো এইখান থেকে আমরা করতে পারি অবশ্যই যে সাইন যা আছে সেটা লিখে দিই, সাইন 2x - 30 ডিগ্রি = cos 2y + 30 ডিগ্রি। আচ্ছা, এটাকে তো আমরা লিখতেই পারি নাকি, সাইন দিয়ে 90 ডিগ্রি মাইনাস লিখে দিই 2y + 30, এটা লেখাই যায়। এই যে সাইন 90 মাইনাস যদি থিটা করে দিই, তাহলে তো আমি পাবো কস, এটা মানে কস থিটা। তো ইমপ্লাইজ করছে সাইন, আচ্ছা এখানে লিখি সাইন 2x - 30 ডিগ্রি। আচ্ছা, সেমভাবে সাইন 2x - 30 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত হবে, সাইন 90 - 30 করলে হবে 60 ডিগ্রি মাইনাস 2y। ক্লিয়ার? 90 - 30 করলে 60 - 2y, বোথ সাইড থেকে সাইনটা গেল উড়ে, তাহলে 2x - 30 ডিগ্রি = 60 ডিগ্রি মাইনাস 2y। আচ্ছা, 2x + 2y = 60 ডিগ্রি, 30টাকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে 2 কমন নিলে x + y = 90 ডিগ্রি। তার মানে এখান থেকে বলতে পারবো যে আমরা যে x + y = 45 ডিগ্রি। বোথ সাইডে আমরা tan নিয়ে নিই, কারণ tan চেয়েছে। tan x + y = tan 45 ডিগ্রি, তার মানে tan x + y = tan 45 এর ভ্যালু হচ্ছে 1। বেসিক অঙ্ক। আচ্ছা, নেক্সট বলেছে যে একটি বৃত্তের ব্যাস AB এবং P বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু, তাহলে PAB 30 ডিগ্রি হলে PBA কত? চলো করা যাক। এই একটা বৃত্ত বলেছে যে AB তার একটা ব্যাস, চলো ব্যাস, এই হচ্ছে সেই ব্যাস AB। P হচ্ছে এর যে উপরে যে কোনো একটা বিন্দু। এবার বলেছে PAB 30 ডিগ্রি, এইটা বলে দেওয়া রয়েছে 30 ডিগ্রি বলেছে, তাহলে PBA কত? PBA এটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত? আচ্ছা, আমি একটু আগে বললাম, দেখো একটা অঙ্কেই বলেছিলাম যে এই যে আমার অর্ধবৃত্ত থাকে, অর্ধবৃত্তের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এটা যদি একটা ব্যাস হয়ে থাকে, তাহলে কিন্তু এই যে বৃত্তের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে না, এটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি হয়। দেখো সেম অঙ্ক এখানে একটা দিয়ে দিয়েছে, তাহলে এইটাকে অবশ্যই আমরা বলতে পারবো 90 ডিগ্রি। তাহলে এইটা 90, এইটা 30, টোটাল হয়ে গেল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটাকে তো অবশ্যই বলতে পারবো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হচ্ছে 180 - 120, অর্থাৎ 60 ডিগ্রি। এটা একদম বেসিক অঙ্ক, একটা পাতি অঙ্ক দিয়ে দিয়েছে একটা। চলো লাস্ট অঙ্ক আজকের। তো লাস্ট অঙ্ক শেষ করার আগে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো। আমরা কিন্তু এরকম আরও এবিটি এর সলভ আনতে চলেছি, শুধু ম্যাথ না, তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু অবশ্যই আসছে, এবং তোমরা আমাদের সাথে থেকো। এবং ক্লাস 11-এ কিন্তু একটা ধামাকা হতে চলেছে, তোমরা কিন্তু আমাদের সাথে ইউটিউবে থেকো এবং আমাদের ওয়েবসাইটটা অবশ্যই একবার ভিজিট করো। আমরা সব দিয়ে দেবো আস্তে আস্তে। যিনি নাম অনেকেই শুনেছো,
আমরা এতদিন অফলাইনে ক্লাস করাতাম, তো এখন কিন্তু আমরা টোটালটাই অনলাইনে নিয়ে চলে আসছি। অফলাইনও থাকবে, অনলাইনও থাকবে। চলো নেক্সট, লাস্ট কোশ্চেন। লাস্ট 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হাতে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোদের। এইভাবেই তোরা প্র্যাকটিস করে যা, অঙ্ক করে যা, 100তে 100 পেয়ে যাবি, চিন্তা নেই। চল লাস্ট অঙ্ক। একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দেওয়া রয়েছে 8.1, অর্থাৎ গড় মানে হচ্ছে যেটাকে মিন বলি, মানে এক্স বার 8.1। যদি সামেশন অফ এফ আই এক্স আই বলে দেওয়া রয়েছে 132 প্লাস 5k, সামেশন অফ এফ আইও বলে দেওয়া রয়েছে 20। আর কি বাকি আছে ভাই? তাহলে কে এর মান বের করতে দিয়েছে। আমরা জানি গড়ের ফর্মুলা কি, এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটাই তো ফর্মুলা এখানে। চল তাহলে হয়ে গেল। তাহলে আমি এক্স বারের জায়গায় লিখে দিই 8.1 ইকুয়াল টু 132 প্লাস 5k বাই 20। তো 20টাকে এপাশে নিয়ে চলে নিয়ে আসলে কত হবে, 2 আর 2 গুণি 16, এটাই হচ্ছে ইকুয়াল টু 132 প্লাস 5k। 132 এপাশে আনলে হয়ে যাবে হচ্ছে 30 ইকুয়াল টু 5k, তার মানে কে এর ভ্যালু চলে আসলো 30/5 ইকুয়াল টু 6। তো লাস্ট অঙ্ক কমপ্লিট। তো আজকের মতো এখানেই কমপ্লিট এবং এখানেই শেষ। তো ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি, একটু কমেন্ট করে জানাস এবং আমাদের সাথে থাকিস। তো আজ ক্লাসটা এখানেই স্টপ করলাম।